এই গণঅভ্যুত্থানটা একটা রাজনৈতিক ফয়সালা ছিল। পৃথিবীর কোনো দেশও, যে সমস্ত দেশগুলোতে ছাত্র রাজনীতি আছে, সেখানে আপনি এই চর্চাটি দেখবেন না যে একই ছাত্র সংগঠনের অনেক রূপ। প্রথমত নো পলিটিক্স ক্যাম্পাস এই মিছিল করে সে তার এই রাজনৈতিক ছাত্র সংগঠন হওয়ার যে নৈতিক জায়গা, সেই নৈতিক জায়গা সে প্রথমেই হারায় ফেলছে। আমানুল্লাহ, আমার আপনার কাছে জানতে চাই যে 17 জুলাইয়ের পরিপত্র অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র রাজনীতি হলগুলোতে বন্ধের সিদ্ধান্ত ছিল, আপনারা হঠাৎ এরপরও কেন 18টি হলে আহ্বায়ক কমিটি দিতে গেলেন? মানে এটার পেছনে আপনাদের যুক্তি কি? ধন্যবাদ আপনাকে, এখন টেলিভিশনে যারা দেখছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ, সহ-আলোচক যিনি আছেন। দেখুন, বাংলাদেশে যতবারই বাংলাদেশ বিপদগ্রস্ত হয়েছে, সংকটের মধ্যে পড়েছে, বাংলাদেশের যতবারই মনে হয়েছে যে না, এখন বাংলাদেশের উদ্ধারকর্তা হিসাবে কারো আবির্ভূত হওয়া দরকার, ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সাড়া দিয়েছে। এবং এই যে দীর্ঘ একটি ফ্যাসিবাদী সময় ছিল 1.5 দশকের, সেই সময়টি তো এমন একটি ন্যারেটিভ তৈরি হয়ে গেছিল সমাজে যে এই প্রজন্ম দিয়ে কিছু হবে না, এই প্রজন্ম ফেসবুক নির্ভর হয়ে গিয়েছে, এই প্রজন্ম ঠিকমতো পড়ালেখা করে না, রাষ্ট্রের প্রতি তাদের চিন্তা নেই, দেশপ্রেম নেই, নানাবিধ কথা রাজনৈতিক দলগুলো বলতো। তারা 360 ডিগ্রি ঘুরে গেছে। তো সেই প্রজন্মের মাধ্যমে এবং সেই একই জায়গা 52, 62, 70 থেকে 90 পর সেই একই জায়গা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র মাটি। দেখেন, এই সবগুলি রাজনৈতিক আন্দোলন ছিল। এবং যারা বলে থাকেন যে জুলাই গণঅভ্যুত্থান ছাত্র জনতার, বা আমরা যে নামেই ডাকি না, কিন্তু এই গণঅভ্যুত্থানটা একটা রাজনৈতিক ফয়সালা ছিল। কারণ যেই আপনি সমন্বয়ক প্যানেল ছিল, আপনি দেখেন সেই সমন্বয়ক প্যানেলও যারা নেতৃত্ব দিয়েছে তারা কম উল্লেখযোগ্য সংগঠন হলেও তারাও কিন্তু রাজনৈতিক সংগঠনেই দায়িত্বে ছিল। এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলোই একটা পর্যায়ে কিন্তু মাঠে এক সম্মুখ লড়াই করে শেষ পর্যন্ত একটি বিজয় নিশ্চিত হয়েছে। কিন্তু বাংলাদেশের ছাত্র রাজনীতিতে একটি দুর্ভাগ্যের বিষয় হচ্ছে যে আপনি পৃথিবীর কোনো দেশও, যে সমস্ত দেশগুলোতে ছাত্র রাজনীতি আছে, সেখানে আপনি এই চর্চাটি দেখবেন না যে একই ছাত্র সংগঠনের অনেক রূপ। সেখানে কোনো সময় তার পরিচয় দিবে না, কখনো পরিচয় দিবে, কখন অর্ধসত্য দিবে, কখন পুরো দিবে, আংশিক দিবে। এখানে এস এম ফরহাদের আসার কথা, এস এম ফরহাদ থাকলে আরও ভালো লাগতো আমার কাছে। সুতরাং বিপত্তিটি এই জায়গায় হয়েছে। আপনি 5ই আগস্ট থেকে 8ই আগস্ট পর্যন্ত এই দেশে কোনো সরকার ছিল না। ঠিক সেই সময় বাংলাদেশের যারা গণঅভ্যুত্থানে রাস্তায় নেমেছিল, পৃথিবীতে আপনি এই ধরনের দেশের নজির খুব কমই পাবেন যে মানুষ এই রাষ্ট্রের আপনি শৃঙ্খলার দায়িত্বে সবাই ছিল। কেউ মন্দির পাহারা দিয়েছে, কেউ মার্কেট পাহারা দিয়েছে, কিছু কিছু অপ্রীতিকর ঘটনা ঘটছে, কিন্তু এই যে দেশকে পাহারা দেয়া, এটা একেবারে অ্যাবল, সবাই চিন্তা করছে না এটা আমার দেশ। ঠিক সেই সময় ঢাকা বিশ্ববিদ্যালয় সহ কয়েকটি ক্যাম্পাসে আমরা হঠাৎ করে দেখলাম যে 50 জন 60 জনের একটা মিছিল, ছাত্র রাজনীতি চলবে না, ক্যাম্পাসে ছাত্র রাজনীতি চলবে না। তো পরবর্তীতে দেখা গেল যে ওই মিছিলগুলিতে নেতৃত্ব দেয়া অথবা মিছিলের কোনো জায়গায় থাকা সংশ্লিষ্ট ব্যক্তি ইসলামী ছাত্র শিবিরের কোনো পদে আসছেন। ঠিক আছে, এবং এটি পর্যায়ক্রমে বাংলাদেশের বহুত শিক্ষা প্রতিষ্ঠানে সেটি প্রমাণিত হয়েছে। আপনি সর্বশেষ সরকারি তিতুমির কলেজ, একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকার, সেটার সাধারণ সম্পাদক মুনতাসির, তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাস দিয়ে শিক্ষার্থীদেরকে আহ্বান জানিয়েছিলেন যে ছাত্র রাজনীতি তিতুমির কলেজে চলবে না। পরবর্তীতে আমরা দেখলাম একটি সংগঠনের তিনি জেনারেল সেক্রেটারি ওই সংশ্লিষ্ট কলেজের। সুতরাং এই যে সাধারণ শিক্ষার্থী শব্দ ব্যবহার করে আপনি ক্যাম্পাসগুলিতে, মানে হলে যে বিভিন্ন সময় আপনি এই যে মব রাত 12টার সময় রাজুতে চলে আসো, এইগুলি একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের এজেন্ডা বলে আমরা মনে করি, এবং এটা বারবার প্রমাণিত। কিন্তু আমি এখানে একটা সম্পর্ক প্রশ্ন করতে চাই যে ছাত্র শিবিরকে আপনারা যে গুপ্ত বলছেন, এটি তো আমরা প্রায় প্রতিদিনই আসলে শুনি, কিন্তু আপনাদের যে কমিটিটা দিলেন সেখানে যে ছাত্রলীগের অনেকজন নেতাকর্মীর নাম আমরা শুনলাম, যাদের কাউকে কাউকে বাদও দিয়েছেন, কিন্তু তারা আসলে কিভাবে ঢুকলো, বা তারাও কি আসলে অন্য পরিচয়ে অন্য দলে ছিল কিনা, এরকম কোনো ব্যাপার আছে? দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল 593, মানে 600-র কাছাকাছি। তো 600 কাছাকাছির অধিকাংশই একেবারেই সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারে পড়ুয়া। এবং খুনি হাসিনার বিদায়ের পরে একটি মাত্র সেশন ঢাকা বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত প্রবেশ করেছে। এখন এই এত বিশদ পরিসরের কমিটি ঘোষণার পরে যাদের সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে, অনেকে তো দেখেছে যে মিছিলে গিয়ে থাকলেও আপনি পদ নেয় না, মিছিলে গিয়েছে এরকম, সেটা তাৎক্ষণিক আমরা সিদ্ধান্ত নিয়েছি। ব্যবধানটা এই জায়গায়,
ওনাদের যে নতুন রাজনৈতিক পার্টি সেখানে কেউ তার পরিচয় লুকিয়ে আসতে পারে, কিন্তু ওনারা জানার পরে সেটার ব্যবস্থা নিয়েছেন কিনা সেটা হলো মুখ্য বিষয়। আমরা ওই সংগঠনে দেখেছি যে সংশ্লিষ্ট বিভিন্ন ইউনিট প্রধান সে মুজিবের স্লোগান দিয়েছে, তাদের যে আইকনিক নেতা বক্তব্য টি শার্ট পরা, নৌকার স্লোগান দেওয়া, স্ট্যান্ডবাজি করা, এবং আজকে যদি আপনি ছাত্রলীগের বিচারের প্রক্রিয়া আসেন, ওই সময় ছাত্রলীগ হয়ে যে হামলা করেছে আজকে মনে করেন শিবিরের নেতা, তো ওই সময়ের অপরাধের জন্য কি আপনি বিচার চাইবেন না? এই ধরনের বাংলাদেশে দু একটা ঘটনা যেমন চট্টগ্রাম কলেজে ঘটেছে যে আমাদের ছেলেরা জানতো সে ছাত্রলীগের নেতা, তাকে যখন পুলিশ সুপর্দ করেছে শিবির মিছিল নিয়ে গেছে সে জায়গায় যে আমাদের নেতা। এখন আপনি কোন আইডেন্টিটি ধরবেন? এখন আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল হল কমিটি নিয়ে আপনি যে প্রশ্নটি করলেন, সাধারণ শিক্ষার্থীরা আই এম ভেরি শিওর, আপনিও জানেন, আপনি এই মাটির সন্তান, যে একেবারে রাতভর জেগে রাজনীতি চলতে দিব না এই রকমের স্ট্যান্ডবাজি করার জায়গায় সাধারণ শিক্ষার্থীরা যায় না। এইটা একটা ৫ তারিখের পরে সর্বোচ্চ পরিকল্পনা গতকালকে ছাত্রদলকে বিপদে ফেলার জন্য করা হয়েছে। সেখানে শিবির, আমরা নতুন সংগঠন বাক্সাসের নেতাকর্মীদেরকে দেখেছি, সেখানে আপনার এদের সমন্বয় এবং ইসলামী ছাত্রী সংস্থা যারা দেখেছি ২-৩ দিন আগে টিএসসিতে আপনার রাজাকারদের যে চিত্র প্রদর্শনী হয়েছে সেখানে দাঁড়িয়ে কোরআন 3, সেখানে দাঁড়িয়ে শাহবাগীদের বিরুদ্ধে তাদের লেখা স্লোগান আর কি, সেই সমস্ত নারী নেত্রীদেরকেও আমরা দেখেছি গতকালকে স্লোগান দিতে। আমরা দেখেছি ছাত্রলীগের প্রেসিডেন্টের সাথে থেকে জয় বাংলার স্লোগান দেওয়া, সে গতকালকে স্লোগান দিচ্ছে, সে জসীমউদ্দিন হলের ১ নম্বর সদস্য। তার মানে কি কালকে ছাত্র শিবিরই এই বিক্ষোভটি করেছে তাই মনে হচ্ছে আপনার কাছে? ছাত্র শিবির, এবং দেখেন ৫ই আগস্ট পরবর্তী সময়ে যখন ছাত্রলীগ বিদায়ের পরে এরা তো ভাববে যে ছাত্রদল এখন আমাদের প্রতিপক্ষ, গণতান্ত্রিক চর্চায় সেটাই স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি সুকৌশলে অথবা রাজনৈতিক পরিভাষায় আপনি একটা সংগঠনকে মোকাবেলা করেন, অপকৌশলে না। তো এই যেটা করা হচ্ছে সেটা অপকৌশল। ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলিতে ১০,০০০-এর মতো শিক্ষার্থী আবাসিক রয়েছে, সেখানে গতকালকে আপনি যদি যে কোনো মাপকাঠিতে দেখেন ৫০০ বা এর চেয়ে কিছু বেশি ছিল, তাহলে ৯,৫০০ শিক্ষার্থীর ভাষা তো আপনি, তারা কি চায় সেটাকে আপনি জানতে চেয়েছেন, আমরা জানতে চেয়েছি। আর আমাদের যাদেরকে হল কমিটিতে ঘোষণা করেছে প্রায় ৬০০-র মতো, তারা সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং শিক্ষার্থী। তারা কি এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী না? বাংলাদেশের যে এখন বিদ্যমান সংবিধান, সেখানে ৩৭, ৩৮ এবং ৩৯-এ মত প্রকাশের স্বাধীনতা, রাজনীতি করার স্বাধীনতা, চিন্তা বিবেকের স্বাধীনতা, এই দেশ আমাকে সে অধিকার দিছে রাজনীতি করা। আমি যদি একা আমানো হলে রাজনীতি করতে চাই, আপনি সেটাকে ঘৃণা করতে পারেন, আপনি সেটাকে যুক্তিতর্কের মাধ্যমে বলতে পারেন, কিন্তু আমাকে বাধা দেওয়ার অধিকারও কিন্তু আপনাকে সংবিধান দেয়নি, রাষ্ট্র দেয়নি। আমি আপনার কাছে আসবো। জাহিদ হাসান, আপনার কাছে একটু জানতে চাই যে বিপ্লবী ছাত্রমন্ত্রীর সাধারণ সম্পাদক আজকে অভিযোগ করেছেন যে গতকালকে যে বিক্ষোভটি হয়েছে সেখানে নেতৃত্ব দিয়েছে আপনাদের সংগঠনের নেতারা, বিশেষ করে তারা টিএসসি সহ অনেক জায়গায় কথা বলেছে, বিশেষ করে ছাত্রীদের যে হলগুলো আছে সেখানে আপনাদের নেত্রীদেরকে তারা দেখেছে। আবার আমান ভাই যেটা বলছিলেন যে এখানে ছাত্র শিবিরের নেতৃত্ব ছিল আর কি, আসলে কারা আসলে করেছে এটি আসলে কিভাবে আপনারা বলবেন, বা এই অভিযোগ কি আসলে সত্য কিনা? জি, ধন্যবাদ। দর্শকবৃন্দ যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ। দেখুন, গতকাল রাতে বিশ্ববিদ্যালয়ে যেটি হয়েছে, এই দায়টি বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ সকল রাজনৈতিক ছাত্র সংগঠনের। সেটি আমি একটি রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতিনিধি হিসেবে আমার উপরে বর্তায়, কিন্তু এই দায় নেওয়ার পাশাপাশি আরও একটু কথা আছে। দেখুন, আমরা যেটা অলরেডি আমার ভাবে মেনশন করেছেন ওইটাকে আমি একটু ভিন্ন ইনসাইটে বলতে চাই। আমরা বিশ্ববিদ্যালয়ে চেয়েছিলাম একটা রাজনীতির রিফরমেশন হবে। ছাত্রলীগ গত ১৬ বছর যেভাবে দখলদারিত্বে রাজনীতি ক্যাম্পাসে করছে সেটা করতে দেওয়া যাবে না। আমরা রিফরমেশন চেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা ৫ আগস্টের পরে ক্যাম্পাসে দেখলাম রিফরমেশনের বদলে নো পলিটিক্স ইন ক্যাম্পাসের হাওয়া বইছে। প্রত্যেক রাতে হল থেকে মিছিল বের হচ্ছে যে ক্যাম্পাসে কোনো পলিটিক্স চলবে না। মানে পলিটিক্সের রিফরমেশন আপনি চাইতে পারেন, আপনি আপনার প্রস্তাবনা দিতে পারেন, কিন্তু পলিটিক্স চলবে না, এটি খুব ভয়ঙ্কর। এই পলিটিক্স না চলার মধ্য দিয়ে কোনো একটি দলের বেশি পলিটিক্স চলে, এবং সেই দলটির নাম ছাত্র শিবির। এটা কোনো ওপেন সিক্রেট। এবং এই যে মিছিলগুলো, বরং ছাত্র শিবিরের সভাপতি উনি থাকলে বেশ ভালো হতো, বরং আলোচনাটা ভালো জমতো। কিন্তু এই কথাগুলো আমরা বারবারই বলি, আমি ওই জায়গাতে আসছি। এবং আমরা দেখলাম যে সেই নো পলিটিক্স ইন ক্যাম্পাসের যে মিছিল, সেই মিছিলের নেতৃত্ব দিচ্ছে ছাত্র শিবিরের একজন নেতা বা একাধিক নেতা। মানে এটা খুবই ফান্ডামেন্টাল কোশ্চেন। যদি ছাত্র শিবির রাজনৈতিক ছাত্র সংগঠন হয়, মানে ধরুন আমি ক্যাম্পাসে ছাত্রদলকে যেভাবে ডিল করি একইভাবে ডিউডিএসকে ডিল করি না।
ছাত্রদল একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, আমি একটা রাজনৈতিক ছাত্র সংগঠন, তার সঙ্গে আমার ডিলিংটা একরকমের। ডিওডিএস একটা কালচারাল সংগঠন, তার সঙ্গে আমার ডিলিংটা অন্যরকমের। ছাত্র শিবির আসলে কি, সেখানে রাজনৈতিক সংগঠন নাকি সামাজিক সাংস্কৃতিক সংগঠন? যদি রাজনৈতিক ছাত্র সংগঠন হয়ে থাকে তাহলে সে প্রথমেই ক্যাম্পাসে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রথমত নো পলিটিক্স ইন ক্যাম্পাস এই মিছিল করে সে তার এই রাজনৈতিক ছাত্র সংগঠন হওয়ার যে নৈতিক জায়গা, সেই নৈতিক জায়গা সে প্রথমেই হারায় ফেলছে। সুতরাং সমস্যাটা এখান থেকে শুরু, 1 নম্বর। দ্বিতীয়ত দেখেন, কালকের যেই সমস্যাটা হলো, তো ছাত্রদল হল কমিটি দিবি কিনা, গণতান্ত্রিক ছাত্র সংসদ দিবি কিনা, শিবির দিবি কিনা, অন্যান্য বাম সংগঠনগুলো দিবি কিনা, বা হলে আসলে রাজনীতি চলবে কিনা, চললে কোন ওয়েতে ফাংশন করবে। ছাত্রলীগ হলে কমিটির মাধ্যমে সিট দখল করতো, গেস্ট রুম কালচার ছিল, আমরা তার এগুলো চলতে দিতে চাই না। তাহলে কি ফরমেশন হবে? এইটা 5 আগস্টের পরে সকল ছাত্র সংগঠন বসে একসঙ্গে ঠিক করার কথা ছিল। তার পরিবর্তে প্রথমত ছাত্র শিবির নো পলিটিক্স ইন ক্যাম্পাস বলে সেই সম্ভাবনাটা আমাদের নষ্ট করলো, যার কনসিকুয়েন্সে কালকের এই মিছিল, কালকের এই ভাঙচুর। দ্বিতীয়ত ছাত্র শিবির একই সঙ্গে তারা যদি তখন থেকে ছাত্র রাজনীতি না চায়, তাহলে কালকে এবার বিক্ষোভ করে, মানে কালকে তো তাদের দাবিও ছিল এটাই যে তারা ছাত্র রাজনীতি চায় না। আমি তো ওইখানে আসছি। তো ধরেন তারা এই প্রথমত আমাদের যে রিফরমেশন, আমাদের যে ক্যাম্পাসের একদম স্থিতিশীল অবস্থা, সেখানে তারা প্রথম ব্রেকটা মারলো। দ্বিতীয়ত যেটা হলো, তারা গত 15 বছর নির্যাতিত ছিল, আমরা তাদের পক্ষে দাঁড়িয়েছি। আমরা ক্যাম্পাসে ভয়েস রেজ করেছি যে শিবির নামে কোনো ট্যাগিং দিয়ে কাউকে মারা যাবে না, শিবির একজন করলে তাকেও মারা যাবে না, তাকেও পুলিশে দেওয়া যাবে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের, আমি যদি ভুল না করি, সামাজিক যোগাযোগ মাধ্যম সম্পাদক বা কিছু একটা, আমার ডিপার্টমেন্টের জুনিয়র মিফতাহুল ইসলাম মারুফকে যেদিন জিয়া হলে, শহীদ রাষ্ট্রপতি জিয়া হলে যেদিন মেরে থানায় সোপর্দ করা হয়, শাহবাগ থানায়, আমরা ছাত্রাধিকার পরিষদের নেতাকর্মীরা গিয়ে তাকে ছাড়িয়ে এনেছি। সাদিক কায়েম, এস এম ফরাদ কেউ জানে, তারা তখন ছাত্রলীগের স্লোগান দিত ক্যাম্পাসে, তারা তখন ছাত্রলীগের হয়ে ওই সূর্য সন্ধ্যায় দাঁড়িয়ে নৌকা নৌকা শেখ হাসিনা স্লোগান দিত। আমরা গিয়েছি শিবিরে এসে নেতাকে ছাড়াই আনার জন্য, আমরা তখন জানতাম না সে শিবির। আমরা গিয়েছি একজন সাধারণ শিক্ষার্থীকে আপনি শিবির ট্যাগ দিয়ে তাকে মেরে থানায় সোপর্দ করতে পারেন না। সুতরাং আমরা শিবিরের সেই তাকে যে টর্চার করেছে তার বিরুদ্ধে ছিলাম। কিন্তু শিবির কী করলো? শিবির যখন তাকে এখন ছাত্রদলটা মারবে না, আর মারার মতো কেউ নেই, ছাত্রলীগ ক্যাম্পাসে নেই, তারা তাদের সেই কমিটি, তাদের সেই সাংগঠনিক পরিসর, এটা নিয়ে লুকোচুরি খেলতে শুরু করলো। এবং এই লুকোচুরিটা এমন হলো যে তারা দেখানোর চেষ্টা করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতো 14 থেকে 15 জন লোকবল আছে, আর কেউ নেই। এবং আপনাদের এখানে বসেই এস এম ফরাদ বলে গেছেন ছোটো ছোটো টিম আছে। এবং এই টিমটা কী, টিমটার পরিসর কী? ওনারা কালকে আহ্বায়ক কমিটি দিয়েছেন, ওইটা কি সভাপতি সেক্রেটারি কমিটি নাকি অন্য কোনো কিছু, নাকি অন্য কি, আমরা কোনো কিছু জানি। এই যে আমি একটু শেষ করি, এই যে তারা অবিশ্বস্ততা তৈরি করছে ছাত্র রাজনৈতিক দলগুলোর মধ্যে, এই অবিশ্বস্ততার ফলে গতকালকের এই অবস্থা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে আমরা যেটা আপনারা আমাদের ব্যাপারে যে প্রশ্ন করেছেন, আমাদের কি স্ট্যান্ড কি ছাত্রদলের হল কমিটির ব্যাপারে, সেটা আমরা গতকাল বিকেলে প্রেস ব্রিফিং করে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদ জানাই দিছে যে এখানে হল, আমি যেটা আগেই বলেছি, হল কমিটি থাকবে কিনা, থাকলে কি ফাংশন করবে, সেটা ঐক্যমতের ভিত্তিতে হইতে হবে। আমরা কালকে সেখানে তো বিশ্ববিদ্যালয় প্রশাসন তো আর এটা নিয়ে কোনো স্পষ্ট কোনো বার্তা আসলে দিচ্ছে না। এটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা। তারা একটা কমিটি করেছিল, কমিশন করেছিল, আমাদেরকে দেখেছিল, তখন আমরা সবাই বসে হয়ে ছাত্রদলের কাজ করতাম। তারা দেখিয়েছে আমাদেরকে একটা কমিটি করেছে, কমিশন করেছে, কিন্তু সেই কমিশন কোনো রকম। আমি বিরতিতে যাওয়ার আগে আপনার কাছে 1 মিনিট শুধু জানতে চাই যে মানে যতটুকুই যাই হয়েছে গতকালকে, মানে এটি কি আসলে নির্বাচন পেছানো বা নির্বাচন বন্ধ হয়, এরকম কি কোনো আশঙ্কা দেখেন? না, এখানে যদি এই ঘটনার প্রেক্ষিতে নির্বাচন পেছানোর কথা আসে, আমি মনে করি এই জন্য সম্পূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দায়ী। কারণ তারাই মানে পেছাতে পারে কিনা সেই পরিবেশ তৈরি হয়েছে। না, আপনি যদি ঝামেলা আপনি তৈরি হয়, এটা সমাধানের জন্য যদি তারা সেই শক্তভাবে এটা হ্যান্ডেল করে এবং নৈতিকতার জায়গা থেকে করে, আমার তো মনে হয় যে ডাকসু পেছনের কোনো সুযোগ আছে বলে মনে হচ্ছে না। কিন্তু এই দোহাই দিয়ে তাদের যে অপারগতা অথবা তারা যে এই বিষয়ে কোনো, আমি তো মনে করি তারা বায়াসড। কারণ হচ্ছে আপনি 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র প্রতিনিধি নামে প্রত্যেকটা হলে এক একজন বা একাধিক, আমি যদি মনে না করি, সেটাকে নির্বাচিত করে সিনেটে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে যার কর্তৃপক্ষ, তারা কোন পদাধিকার বলে, কিসের ভিত্তিতে তাদেরকে নিয়ে মিটিং করেছে, এবং হলগুলিতে যে ছাত্র প্রতিনিধি এরা কারা? ছাত্রদল 5 আগস্ট পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি, আমরা দেখি তিনি ভিসি নির্বাচিত হওয়ার, ভিসি হওয়ার পরে ঢাকা মেডিকেলে গেছেন, পরে টিসি দিয়েছেন, তখন ট্রেনের কার্যক্রম চলে, তার গাড়ির গেট খুলে দিয়েছে সাদিক ক্যাম্প। তিনি প্রেস ব্রিফিং করছেন, পিছনে যাবেন সাদিক ক্যাম্প। বিশ্ববিদ্যালয়ের ভিসি কি জানতেন না তিনি একটা রাজনৈতিক ছাত্র সংগঠনের তখনকার সভাপতি? তিনি এই কাজ কিভাবে করছেন? জেনে শুনে নিয়ে আসছে।